নমস্কার। গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি কেয়া পাতার নৌকো উপন্যাসের ৫ম পর্ব। কাল শুতে শুতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সকাল হলেই নৌকোয় করে সুজনগঞ্জের হাটে যাবে সেই উত্তেজনায় বাকি রাতটুকু ভালো করে ঘুমোতে পারেনি বিনু। শিয়রের দিকে একটা জানলা, বারবার তার বাইরে তাকিয়ে তাকিয়ে দেখেছে কখন সকাল হয়। সারা রাত চোখ টান টান করে থেকে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল বিনু। হেমনাথের ডাকে ধর্মর করে উঠে বসল। রোগরে চোখ থেকে ঘুমের শেষ রেশটুকু মুছে বিনু যখন তাকালো তখন পূব আকাশে আলো আলো আভা ফুটেছে। হেমনাথ বললেন, চল দাদা, মুখটুক ধুয়ে এই সূর্যস্তবটা সেরে নি। বিনুর মনে পড়ল কাল হেমনাথ বলেছিলেন তাকে সূর্যস্তব শিখিয়ে দেবেন। তক্তপোষ থেকে নামতে গিয়ে সে দেখতে পেল স্নেহলতা বিছানায় নেই। কখন তার ঘুম ভেঙেছে, কখন উঠে বেরিয়ে গেছেন কে জানে। বাইরে এসে বিনুরা মুখটুক ধুয়ে নিল। তারপর উঠোনের একধারে দোলমঞ্চের কাছে গিয়ে পূব দিকে মুখ করে চোখ বুঁজে হাত জোর করে দাঁড়াল। তার উপর হেমনাথের সঙ্গে গলা মিলিয়ে আবৃত্তি করতে লাগল, ওম জবা কুসুম শঙ্কাশং। সূর্যমন্ত্র শেষ করে ফিরতেই দেখা গেল অবনীমোহন আর সুরমা উঠে পড়েছেন। উঠোনের একধারে দাঁড়িয়ে দাঁতন করছিলেন অবনীমোহন। চোখাচোখি হতেই হেসে বললেন, দাদুর কাছে এসে বিনুবাবু দেখছি গুড বয় হয়ে যাচ্ছে। কলকাতায় তো ৮টার আগে বিছানা ছাড়তো না, এখানে ভোর হতে না হতেই ঘুম ভাঙছে। শুধু তাই নয়, সূর্যস্তবও আওড়ানো হচ্ছে। বিনু লজ্জা পেয়ে গেল। হেমনাথ কিছু না বলেই হাসলেন। দেখতে দেখতে যুগল, করিম, শিবানী, সুধা, সুনীতি একে একে সবাই উঠে পড়ল। এই বাড়িতে এতকাল চায়ের প্রবেশ ছিল নিষিদ্ধ। অবনীমোহনরা আসার পর এই পর্বটা নতুন শুরু হয়েছে। চিঁড়ে ভাজা, নারকেল কোড়া আর ক্ষীরের নাড়ুর সঙ্গে চা খাওয়া যখন শেষ হয়েছে, সেই সময় হৈ হৈ করতে করতে লাড়মোড় এসে হাজির। হেম, হাভনি, ভেনু দাদা সবাই রেডি তো? হেমনাথ বললেন, ঘোড়ায় একেবারে জিন দিয়ে এসেছ দেখছি। ওই রকমই। সুজনগঞ্জ কি এখানে? 7 মাইল উজানে গেলে থবে। যেতে কতক্ষণ লাগবে খেয়াল আছে কি তোমার? নাও তাড়াতাড়ি উঠে পড়ো। একটু চা খেয়ে যান। কি সর্বনাশ! আমি ফিসি রায়ের ইনডাইরেক্ট শিষ্য, আমাকে চা খাবার কথা বলছেন? ইনডাইরেক্ট শিষ্য কীরকম? ছয়ের ব্যাপারে হেমনাথ ফিসি রায়ের সাক্ষাৎ শিষ্য, আমি হেমনাথের শিষ্য, তো আমি ইনডাইরেক্ট হলাম না? লাড়মোড়কে চা খাওয়ানো গেল না, বসানোও গেল না। চিড়ে ভাজা, ক্ষীরের নাড়ুর খাবার কথা বলতেই খানিক চঞ্চল হলেন তিনি। তারপর হাত বাড়িয়ে বললেন, ঠিক এখন খাবো না, সঙ্গে নিচ্ছি, রাস্তায় যেতে খাবো। স্নেহলতা বেতের ডালা বোঝাই করে চিড়ে ভাজা নাড়ু দিলেন। লাড়মোড় সেগুলো ঢেলে ফতুয়ার পকেট ভর্তি করে নিতে নিতে তাড়া লাগালেন, চলো হেম, চলো। হেমনাথ, অবনী, বিনু যারা যারা হাটে যাবে উঠোনে নেমে এলো। এই সময় স্নেহলতা স্বামীর উদ্দেশ্যে বললেন, হাটে তো চললে কি কি আনতে হবে মনে আছে তো? নিশ্চয়ই আছে। একটা কোষা নৌকো, একজোড়া হালের বলদ, আনাজ, মশলাপাতি, এই তো? আরও আছে। এই মাসে নিত্যদাসের মেয়ের সাধ, তার জন্য একখানা শাড়ি আনবে। আর ঠাকুরঝির কাপড় নেই, 2 জোড়া থান কিনতে হবে। আর সামনেই তো দুর্গাপুজো, নারকেল 8-10 গন্ডা এনো। তালিকা শেষ হবার আগেই হেমনাথ চেঁচিয়ে ডাকতে লাগলেন, যুগল, যুগল। যুগল কাছে পিঠে কোথাও ছিল না, ছুটতে ছুটতে এসে হাজির হলো। এত ঠাকুমা কি বলল শুনে নে একবার তো। হাটে গিয়ে মনে করে করে কিনবি, একটা যদি ভুল হয়েছে তো আজ তো রাখবো না। দেখো
তোমরাই দেখো সংসারটা কার আর কাকে মনে করে জিনিস কিনতে হবে। কেন, যুগল কি এই সংসারের কেউ নয় নাকি? কটা জিনিসের কথা মনে করে রাখলে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে নাকি? কি রে হারামজাদা, বল তুই কোন সংসারের লোক? যুগলের দিকে ফিরে আগুন হয়ে বললেন হেমনাথ। যুগল উত্তর দিল না। মুখ নিচু করে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উঠোনের মাটি তুলতে লাগলো। ভাবভঙ্গি দেখে মনে হলো হেমনাথের এ জাতীয় রাগটাগ তার কাছে নতুন নয়, বরং এতেই চিরদিন অভ্যস্ত সে। বিনুর কেন যেন সন্দেহ হলো। মুখ নামিয়ে যুগল হাসছে। মাথা হেলিয়ে একবার যুগলের মুখটা দেখতে চেষ্টা করল সে। হেমনাথের রাগ যুগলের কাছে হয়তো ভয় বা দুশ্চিন্তার ব্যাপার নয়, রীতিমতো মজাদার ঘটনা। হেমনাথ আরও উত্তেজিত হতে যাচ্ছিলেন, কিন্তু লাড়মোড় মাঝখান থেকে তাড়াতাড়ি বলে উঠলেন, এই সকাল বেলা আর তোমাকে ছেঁচামেচি করতে হবে না হেম, আমি সব মনে রাখছি। বলুন তো বউ ঠাকুরন, হাট থেকে কি কি আনতে হবে? বলতে বলতে স্নেহলতার দিকে তাকালেন। স্নেহলতা মুখ বাঁকিয়েই ছিলেন, বললেন, থাক, যথেষ্ট হয়েছে। খোঁড়ার সাহায্যে ল্যাংড়া এগিয়ে এলেন। ভুলে টুলে গিয়েও তবু কিছু আনতো, আপনাকে বললে কিছু আর এসে পৌঁছবে না এই বাড়িতে। যা বলেছেন। যা বলবার আমি যুগলকে বলে দিচ্ছি। হাটের ফর্দ শুনে নিয়ে যুগল ফিসফিস করে বিনুকে বলল, দেখলেন তো ছোটবাবু, বড় গত্তায় হাটে গেলে আমার লগে যাইতেই হয়। একটু পর হেমনাথদের পিছু পিছু বিনু পুকুর ঘাটে চলে এলো। ঘাটের পাড়ে দুটো নৌকো লগির সঙ্গে বাঁধা রয়েছে। একটা নৌকো বেশ বড়সড় লম্বা ধাঁচের, মাঝখানে কাঁচা বাঁশের গোল ছাউনি। যুগল যে ছইয়ের কথা কাল বলেছিল, খুব সম্ভব ওটা তাই। গলুইর কাছে পাটাতনের উপর দুটো মাঝি বসে আছে। এই নৌকোটা বোধহয় লাড়মোড় নিয়ে এসেছেন। অন্য নৌকোটা বিনুর চেনা, তাতে গলুই বা ছাউনি কিছুই নেই। তেমন লম্বাও না, অনেকটা গোল ধরনের। প্রায় সারাদিনই এই নৌকোটা এই ঘাটে বাঁধা থাকে। ছাউনিবিহীন নৌকোটায় এক লাফে উঠে পড়ল যুগল। তারপর চোখের ইশারায় বিনুকে উঠতে বলল। এদিকে লাড়মোড়, হেমনাথ আর অবনীমোহন দ্বিতীয় নৌকোটায় উঠে পড়েছেন। হেমনাথ বিনুকে ডাকলেন, আয় আয় দাদা, এদিকে আয়। আমি যুগলের নৌকোয় যাব। না না, ওই বাঁদরের সঙ্গে যেতে হবে না। চারিদিকে জল থই থই, শেষে বিপদ আপদ ঘটে যাবে। ওটার আবার হুঁশ টুস একটু কম আছে। বিনু শুনল না। কেঁদে টেঁদে জেদ করে যুগলের নৌকোতে উঠল। অগত্যা হেমনাথ যুগলকে সতর্ক করে দিলেন, সাবধান মতো দাদাভাইকে নিয়ে যাবি। আচ্ছা বড় কর্তা, আপনি ভাববেন না। একসময় বাঁধন খুলে নৌকো চলতে শুরু করল। হেমনাথদের নৌকোটা আগে আগে চলছে, বিনুদেরটা পেছনে। দুজন মাঝি হেমনাথদের নৌকোটা বাইছে। চোখের পলকে পুকুর পেরিয়ে সেটা ধান ক্ষেতের ভিতর ঢুকে গেল। বিনুদের নৌকোটা এখনও মাঝ পুকুরেই রয়েছে। হঠাৎ ঝুমঝুম ঘণ্টির আওয়াজে যুগল এবং বিনু পিছনে ফিরে তাকালো। দেখা গেল বাগানের গাছগাছালির ফাঁক দিয়ে ঝিনুকদের সেই চমৎকার ঝকঝকে ফিটনটা বাড়ির দিকে ছুটে যাচ্ছে। গাড়ির জানালায় ভবতোষ আর ঝিনুকের মুখও দেখতে পাওয়া গেল। যুগল বলল, বড় কর্তায় তো বাইর হইল, ওদিকে ঝিনুক দিদিরা আইছে। সেই কোঁকড়া কোঁকড়া চুল, রূপোর কাজললতার মতন চোখ, গোলগাল জাপানি পুতুলের মতন মেয়েটা আবার এসেছে। বিনু কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। খুব বেশিক্ষণ ঝিনুকের কথা বিনুর মনে থাকল না। জীবনে এই তার প্রথম নৌকোয় ওঠা। ব্যাপারটা খুব লোভনীয়। এর জন্য কাল সমস্ত রাত উত্তেজনায় ঘুমোতে পারেনি। কিন্তু নৌকোয় উঠবার পর দেখা গেল জলের ওপর সেটা ভীষণ দুলছে। ফলে মজার বদলে বিনুর ভয় করতে লাগলো। মনে হলো এই বুঝি পড়ে যায়, এই বুঝি পড়ে যায়। প্রাণপণে দু হাতে পাটাতনের কাঠ সে চেপে ধরল। লগি বাইতে বাইতে যুগল লক্ষ্য করেছিল, বলল, ডর নি লাগে ছোটবাবু?
অন্য সময় হাজার ভয় পেলেও মুখ ফুটে বলতো না বিনু। আর যার কাছেই হোক, যুগলের কাছে ভয়ের কথা বলতে তার মাথা কাটা যেত। কিন্তু জীবনে এই প্রথম টলমল নৌকোয় উঠে বীরত্বের একটি কণাও নিজের ভিতর খুঁজে পেল না সে। কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, নৌকোটা বড্ড দুলছে। ডর নাই ছোটবাবু, প্রথম প্রথম ওই রকম মনে হইব, 2-4 দিন নাই সরেন, ঠিক হইয়া যাইব। যুগল আশ্বাস দিল বটে, কিন্তু খুব একটা ভরসা বিনু পেয়েছে বলে মনে হলো না, বরং পাটাতন আরও জোরে আঁকড়ে ধরল। কিন্তু ভয়ের ভাবটাও বিনুকে বেশিক্ষণ আচ্ছন্ন করে রাখতে পারল না, কেননা যেদিকে যতদূর চোখ যায় শরৎকাল তার সবটুকু মহিমা নিয়ে দাঁড়িয়ে। মাথার ওপর সাদা সাদা ভবঘুরে মেঘ, তাদের ফাঁকে ফাঁকে নীল নয়নের চকিত চাহনির মতন আশ্বিনের আকাশ। মেঘ ছাড়া ওখানে পাখিও আছে, চেনা অচেনা কত যে পাখি। আকাশের নীল ছুঁয়ে ছুঁয়ে পাখি আর মেঘেরা বাতাসে গা ভাসিয়ে রেখেছে। নিচে শুধু জল আর ধানের ক্ষেত, মাঝে মাঝে নলখাগড়া, জলঘাসের বন, ঝাড়ওয়ালা ধঞ্চে আর কালো মুত্রার ঝোপ। আর আছে বৌন্না গাছ, কাউফলের গাছ, লাল ফুলে ভরা মান্দার গাছ। আকাশ যেখানে ধনুরেখায় দিগন্তে নেমেছে, সারি সারি তালগাছ সেখানে এক পায়ে দাঁড়িয়ে। জলঘাসের মাথায় মুত্রা ঝোপে এই সকালবেলায় রাশি রাশি ফড়িং উড়ছে, নানা রঙের চিত্রবিচিত্র ফড়িং। তাদের ধরবার জন্য এসেছে ছোট ছোট বগাই পাখি। ইতিমধ্যে রোদ উঠে গিয়েছিল, তরল সোনার মতন আলোয় চারিদিক ভরে গেছে। এই আশ্বিনে জল যেন চকমকে আরশি, তাতে বৌন্না গাছের ছায়া, কাউফল গাছের ছায়া, নলখাগড়ার ছায়া কাঁপছে। কলকাতা থেকে এত দূরে এই জল বাংলায় শরৎকালটা বুঝিবা এক আশ্চর্য জাদুকর। ঝাঁপির ভিতর থেকে একের পর এক বিস্ময় বার করে খুব দ্রুত বিনুকে জয় করে নিতে লাগল সে। কখন মস্ত পুকুরটা পেরিয়ে এসেছিল বিনুর মনে নেই। নৌকোর তলায় এবং দুধারে সরসর আওয়াজে একসময় চমকে উঠল সে। দেখল তারা ধান ক্ষেতের ভিতরে এসে পড়েছে। সমানে লগি ঠেলছিল যুগল। নিবিড় ধানবন দুধারে সরে সরে নৌকোটাকে পথ করে দিচ্ছে। ধান গাছ কি আর দেখেনি বিনু? অনেকবার দেখেছে। বাসে করে বাবার সঙ্গে কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাবার সময় রাস্তার দুপাশে অবারিত ধানের ক্ষেত চোখে পড়েছে, কিন্তু সে তো দূর থেকে দেখা। এত কাছে বসে দেখার কথা আগে কখনো কল্পনাই করেনি বিনু। বিনুর ইচ্ছে হলো ঘন সবুজ ধান পাতাগুলোকে একবার ছুঁয়ে দেখে। হাতও বাড়িয়েছিল সে, কিন্তু ধরবার আগেই যুগল চেঁচিয়ে উঠল, ধৈরেন না ছোটবাবু, ধৈরেন না। কেন? ধরলেই হাত কাইটে যাইব, ধানের পাতায় জব্বর ধার। বিনু আর কিছু না বলে হাত গুটিয়ে বসে থাকল। বাড়ি থেকে মনে হয়েছিল ধানের ক্ষেত এক টানা দিগন্ত পর্যন্ত বুঝিবা ছুটে গেছে, কিন্তু তা না। খানিক দূর যাবার পর দেখা গেল ধানবন শেষ, তারপর শুধু জল আর জল। কাচের মতন স্বচ্ছ টলটলে জল পারাপারহীন সমুদ্র হয়ে দিক বিদিকে ছড়িয়ে আছে। আশ্বিনের এলোমেলো অস্থির বাতাস, তার উপর অবিরাম ছোট ছোট ঢেউ তুলে যাচ্ছে। ঢেউ ছাড়া এখানে যা আছে তা রাশি রাশি শাপলা ফুল, আর আছে বড় বড় পদ্ম পাতা, ফাঁকে ফাঁকে থোকা থোকা কচুরিপানা। কচুরিপানার মাথায় মুকুটের মতন সজীব নীলাভ ফুল, ফুলে ফুলে এই দূর বিস্তৃত জলরাশি ছেয়ে আছে। যুগল লগি ছেড়ে এখন বৈঠা বাইছে। নৌকোর তলায় ছপ ছপ করে এক টানা আওয়াজ শোনা যাচ্ছে। বিনুর বড় লোভ হলো দুটো শাপলা তুলে নেয়। হাত বাড়াতে গিয়ে এবারও বাধা পড়ল। যুগল চেঁচিয়ে উঠল, ঝুইকেন না ছোটবাবু, ঝুইকেন না। শাপলার লতা টানতে গেলে পইরা যাইবেন। এখানে কি ইলা মাথায় জল? আপনি তো আবার সাঁতর জানেন না। আমি তুইলা দিতে আসি, খাড়ান আপনি। নৌকো বাইতে বাইতে টপাটপ অনেকগুলো শাপলা তুলে বিনুর দিকে ছুঁড়ে দিল যুগল। কিন্তু নিজে তুলতে না পারলে সুখ কোথায়? বিরস মুখে চুপচাপ বসে থাকলো বিনু। যুগল বলল, পদ্মফুল নিবেন ছোটো কর্তা? না। শালুক? না। কচুরি ফুল? না।
ক্ষুব্ধ কণ্ঠস্বর আর ক্রমাগত না না শুনে বিনুর মনোভাব খানিক যেন আন্দাজ করতে পারল যুগল। চিন্তিত মুখে বলল, গুসানি হয়েছেন ছোটবাবু? বিনু চুপ। এবার একেবারে উদার হয়ে গেল যুগল। বরদানের ভঙ্গিতে বলল, আইসা আইসা তোলেন 2 সাইডটা, তবে বেশি জুই কেন না। বলা মাত্র পদ্ম শাপলা এবং কচুরি ফুলে নৌকো বোঝাই করে ফেলল বিনু। যুগল বলল, এইবার আপনি খুশি তো? বিনুর মুখে হাসি ফুটল। সে কিছু বলল না। জলজ ফুলের বনে আরও কিছুক্ষণ চলার পর হঠাৎ এক জায়গায় এসে নৌকো থামিয়ে দিল যুগল। বিনু অবাক হয়ে শুধালো, কি হলো? ওই দেখেন ছোট কাত্তা। তার স্নায়ুগুলো ধনুকের ছিলার মতন টান টান হয়ে গেছে। দৃষ্টি পলকহীন, প্রখর, সর্বাঙ্গ ঘিরে বিচিত্র এক সংকেত ফুটে বেরিয়েছে যেন। যুগলের আঙুল যেদিকে সেদিকে তাকিয়ে বিনু দেখতে পেল বড় একটা পদ্মপাতার কাছে তামাটে রঙের অসংখ্য মাছের ছানা কিলবিল করছে। বিনু বলল, কি ওগুলো? চিনতে পারলেন না? না। হেই তো, আপনি চিনবেন কেমনে? আপনি তো কলকাতার মানুষ। ওইগুলো শৈলের পোনা। শৈলের পোনা? শোল মাছের পোনা। ও, তা তুমি নৌকো থামালে কেন? দেখেন না কি বাহারের মজা হয়। রহস্যময় হেসে পাটাতনের তলা থেকে 10-12 হাত লম্বা একটা সরু বাঁশের টুকরো বার করল যুগল। সেটার মাথায় অনেকগুলো ধারালো লোহার ফলা আটকানো। বিনু জিজ্ঞেস করল, এটা কি? ট্যাটা। এটা দিয়ে কি হবে? একটু সবুর করেন না ছোটবাবু, নিজে চোখে দেখতে পাইবেন। বলতে বলতে পাটাতনের উপর উঠে দাঁড়ালো যুগল, হাতে সেই তীক্ষ্ণমুখ অস্ত্রটা। নৌকোটা থেমে গিয়েছিল ঠিকই, তবে স্থির হয়ে নেই। হাওয়ার টানে জলের ওপর সেটা দুলছিল। ট্যাটাটা বাগিয়ে ধরে নিষ্পলক স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তামা রঙের শোলের ছানাগুলোর দিকে তাকিয়ে কি দেখল যুগল। তারপর শরীরের সবটুকু শক্তি দিয়ে ট্যাটাটা ছুঁড়ে দিল। জলের তলায় কি ঘটল বিনু বুঝতে পারল না। তবে চারদিক তোলপাড় করে প্রকাণ্ড দানবের মতন কি যেন একটা সমানে আছাড় খেতে লাগল। তার ফল এই হলো, অনেকখানি জায়গা জুড়ে পদ্ম আর শাপলার বন ভেঙে চুড়ে ছিঁড়ে খুঁড়ে একেবারে তছনছ। আর যুগলের সেই ট্যাঁটার বাঁশটা একেবারে জলের তলায় ডুবতে লাগলো, আবার ওপরে ভেসে উঠতে লাগলো। ডোবা আর ভাসা চলল অনেকক্ষণ ধরে। এদিকে খুশিতে দুহাত উপরে তুলে চিৎকার জুড়ে দিয়েছে যুগল, পড়ছে পড়ছে, শালার শৈল যাইবা কই? কিছুক্ষণ পর পদ্মবন যখন শান্ত হয়ে এলো, ট্যাঁটার বাঁশটা এখন জলের ওপর অল্প অল্প কাঁপছে। শোলের সেই পোনাগুলো ছত্রভঙ্গ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। বৈঠা বেয়ে নৌকোটাকে ট্যাঁটার কাছে নিয়ে এলো যুগল। জল থেকে অস্ত্রটা যখন ওপরে টেনে তুলল, দেখা গেল সেটার ধারালো ফলায় 2.5 হাতের মতন লম্বা একটা শোল মাছ বিঁধে আছে। ক্ষিপ্র হাতে ট্যাঁটার মুখ থেকে মাছটা খুলে নিয়ে পাটাতনের তলায় ঢুকিয়ে দিল যুগল। তারপর ফলাগুলো ধুয়ে ট্যাঁটাটা মাছের পাশে রাখতে রাখতে বলল, বুঝলেননি ছোটবাবু? কি বলছো? বর্ষাকালে শৈল মাছে পোনা ছাড়ে। যতদিন না পোনাগুলোর ডাঙর হয়, নিজে নিজে ঘুইরা ফিরা খাইতে শিখে, ততদিন মা মাছটা তাগুলইগা থাইকা পাহারা দেয়। তাই নাকি? ও, একটু আগে যে পোনাগুলো দেখছেন, এই মাছটা তাগো মা। তুমি মাছটাকে মেরে ফেললে? ওর বাচ্চাগুলোর এখন কি হবে? কি আবার হইব? অন্য মাছে ওগো খাইয়া ফেলাইব। ইস, ছোটবাবুর শরীরে বড় দয়া মায়া। বাচ্চার কথা ভাইবা যদি মাছ না মারি, আমরা খামো কি ছোটবাবু? এই লইয়া মন খারাপ কইরা থাইকেন না। পৃথিবীতে একজনের না মারলে তো আর একজন বাঁচে না। কথাটা খুব সত্যি, কিন্তু বিনুর মন ভারাক্রান্ত হয়ে থাকল। ইতিমধ্যেই যুগল আবার নৌকো বাইতে শুরু করেছে। অনেকখানি যাবার পর সে ডাকল, ছোটবাবু, এই মাছটা লইয়া এখন কি করি কন দেখি। এখন তো হপাই সকাল, হাট সাইরা ফিরতে ফিরতে রাত দুপার হইয়া যাইব।
ততক্ষণে তো এই মাছ পয়সা যাইব। সত্যি তো, মাছটা নিয়ে এখন কি করা উচিত বিনুও ভেবে পেল না। হঠাৎ সমস্যাটা যেন কিনারা করে ফেলেছে এমনভাবেই যুগল বলে উঠল, হইছে ছোটবাবু, হইছে। কি হয়েছে? পথে আমার এক কুটুম বাড়ি পড়ব, আমার পিসাদ বইনের হৌর বাড়ি। ভাবতে আসি মাছটা সেইখানে দিয়া যাবো, সুধাসুধি পচাইয়া লাভ কি? কিন্তু কি ছোটবাবু, হাটে যেতে অনেক দেরি হয়ে যাবে না? বলতে বলতেই হঠাৎ কি মনে পড়তে সামনের দিকে তাকালো বেনু। খানিক আগেও হেমনাথদের নৌকোটা তাদের সামনে শখানেক গজের ভিতর ছিল, এখন অনেক দূর চলে গেছে। এখান থেকে ধুধু বিন্দুর মতন দেখাচ্ছে সেটা। বেনু চঞ্চল হলো, দাদুদের নৌকো তো কোথায় চলে গেছে দেখো। চোখের কাছে হাত এনে যুগল একবার দেখে নিল, তারপর হেসে বলল, যাওক না, হাটের পথ কি আমি চিনি না? কুটুমবাড়ি থনে বাইর হইয়া একখান বাটাম খাটাইয়া দিব, বড় কর্তা গো আগে হাটে পৌঁছাইয়া যামো। বিনু চুপ করে রইল। তার চোখ মুখ দেখে মনে হলো না যুগলের কথায় সে খুব একটা ভরসা পেয়েছে। আশ্বিনের সূর্য পূর্ব আকাশের খাড়া পাড় বেয়ে অনেকখানি উপরে উঠে এসেছে। রোদে আর কোমল সোনালি আভা নেই, স্নিগ্ধতা মুছে গিয়ে তাতে ঝকঝকে ধারালো রং লেগেছে। যতদূর তাকানো যায় ছোট ছোট ঢেউয়ের মাথায় ঝকমকানি নেচে বেড়াচ্ছে। সেদিকে বেশিক্ষণ কেউ চোখ পেতে রাখবে সাধ্য কি? বইটা টানতে টানতে যুগল বলল, ছোটবাবু, আমার মনে একখান স্বাদ হইছে। কি? আপনার একখান গীত শোনামো। গীত শোনাতে চাইছ? হ। সেদিন গানের কথা বলেছিল বটে যুগল, সারি জারি রয়ানি ভাটিয়ালি হেন গান নাকি নেই যা সে জানে না। বিনু বলল, বেশ তো, গাও না। বৈঠাটা নৌকোর ওপর তুলে বাঁ হাতে বা কানখানা চেপে ডান হাত আকাশের দিকে বাড়িয়ে গান ধরল যুগল। যুগলের গলা বেশ সুরেলা, ভরাট। চারিদিকের পদ্ম আর শাপলা বন, কচুরি ফুলের বেগুনি শোভা, ঝকঝকে নীলাকাশ, তার গায়ে থোকা থোকা সাদা মেঘ, দিক দিগন্তে ছুটে যাওয়া আশ্বিনের অথই জলরাশি, উড়ন্ত পাখির ছায়া। পূর্ব বাংলার এই সজল শ্যামল ভুবনটির সঙ্গে যুগলের গানের আশ্চর্য মিল আছে। যুগলের গান শুনতে শুনতে বিনু মুগ্ধ হয়ে গেল। গান শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার রেশ এখনও জলের ঢেউয়ে ঢেউয়ে কাঁপছে। যুগল সাগ্রহে শুধল, গান কেমন শুনলেন ছোটবাবু? খুব ভালো। দেখলেন তো, আপনি গো যুগাইল্লা সেই দিন মিশে কথা কয় নাই। এমন গান আমার মেলা জানা আছে, আপনারে শিখাইয়া দিমু ছোটবাবু। যা যা জানি বেবাক শিখাইয়া দিব। বলে আবার বইটা জলে নামালো যুগল। সীমাহীন এই শাপলা পদ্মের বনে সে যেদিকেই তাকানো যায় শুধু জল। দূরের ধানের ক্ষেত, আরও দূরে নীলাভ বনরেখা। এর ভেতর কোথাও লোকালয় থাকতে পারে তা যেন ভাবাই যায় না, কিন্তু আছে। মাঝে মাঝে দু চারখানা কৃষাণ গ্রাম দ্বীপের মতন মাথা তুলে রয়েছে। কোনাকুনি দক্ষিণে পাড়ি দিয়ে একটা গ্রামে এসে পড়ল যুগলরা। গ্রাম আর কি, 20-25খানা টিনের বাড়ি এলোমেলো ছড়িয়ে আছে। যুগল যে বাড়িতে এনে নৌকো থামালো সেটা অদ্ভুত। এমন বাড়ি আগে আর কখনো দেখেনি বিনু। উঁচু ভিতের ওপর মোটা খানচারেক ঘর। উঠোন বলতে কিছু নেই, ঘর ছাড়া বাদবাকি সব 2-3 হাত জলের তলায় ডুবে আছে। এক ঘর থেকে আরেক ঘরে যাবার জন্য উঠোনের ওপর দিয়ে সাঁকো পাতা। এই সকালবেলা 2-3টে কালো কালো আধন্যাংটা ছেলে মেয়ে সাঁকোর ওপর বসে বড়শি বাইছিল। উঠোনের জলে পুঁটি আর বাঁশপাতা মাছের ঝাঁক ঘুরে বেড়াচ্ছে। বড়শিতে ভাত গেঁথে ফেলার শুধু অপেক্ষা। সঙ্গে সঙ্গে মাছ এক হ্যাঁচকা টানে জলতল থেকে উঠে আসছে। যুগল নৌকো ভেরানো মাত্রই ছেলে মেয়েগুলো চেঁচামেচি জুড়ে দিল, যুগল মামা আইসে, যুগল মামা আইসে। তগো বাপে কই? বাড়িত নাই। মা? ও মা, দেখা যাও কেটা আইসে। একটু পর সামনের একখানা ঘর থেকে মাঝবয়সী একটি মেয়ে মানুষ বেরিয়ে এলো। তেলহীন রুক্ষ চুল তার। এই আশ্বিনও গা ভর্তি ঘামাচ্ছি, ফলে চামড়া খসখসে খই ওড়া। গাল ভাঙা চোখের কোল বসে গেছে। রংটি একসময় মাঝামাঝাই হয়তো ছিল,
পরনে ময়লা ডুরে শাড়ি ছাড়া কিছুই নেই। এইসব সত্ত্বেও তাকে ঘিরে নিভু নিভু একটু লাবণ্য এখনও টিকে আছে। মেয়ে মানুষটার দুধারে লম্বা লাউয়ের মতন স্তন চুষতে চুষতে দুটো 3-4 বছরের ন্যাংটো বাচ্চা ঝুলছিল। দেখে মনে হলো সবসময় ওরা ওইভাবেই ঝোলে। সাঁকোর উপর উঠে এসে মেয়ে মানুষটি বলল, আরে জুগলা পোড়া কপাইল্লা, রোজ নিয়ে আমাকে বাড়িতে আসোস। বিব্রত যুগল তাড়াতাড়ি পাটাতনের তলা থেকে শোল মাছ বার করে বলল, আইতে আইতে এই মাছটা মারলাম, ভাবলাম তোকে দিয়া যাই। রোজই দেখি মাছ মাইরা দিয়া যাইতে আসোস। ভাইগনা ভাইগনি গো মাছ খাওয়াতে বুঝিন স্বাদ যায় না আমার? হ্যালো শোনলো, ভাইগনা ভাইগনিগো লইগা বুকের ভিতরে একের ফাত ফাত করে। আসলে কারে মাছ খাওয়াইতে আসো হে কি বুঝি না? কারে আবার খাওয়াইতে আনি? কমো কমো। মাথা আরও নুয়ে পড়েছে যুগলের। আধফোটা গলায় যুগল কি বলল বোঝা গেল না। মেয়ে মানুষটি এ ব্যাপারে আবার একটা কি বলতে যাচ্ছিল, হঠাৎ চোখ মুখ কুঁচকে তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল, খাইল রাক্ষসা গোষ্ঠী আমার চাইটা চাইটা শেষ করলো, যা মোটারা যা। বলে যে ছেলে দুটো ঝুলে ঝুলে স্তন চুষছিল তাদের ঝেড়ে ফেলার মতন করে ঠেলে দিল। সঙ্গে সঙ্গে তারা গিয়ে পড়ল উঠোনের জলে। বিনু নৌকোর মাঝখানে বসেছিল। ভয়ে সে চোখ বুজে ফেলল। বুকটা খুব জোরে ঢিপ ঢিপ করতে লাগলো তার। এই উঠোনে তো কম জল নয়, প্রায় এক মানুষের মতন। ছেলে দুটো যদি ডুবে যায়। একটু পর ভয়ে ভয়ে চোখের পাতা অল্প ফাঁক করতেই বিনু অবাক। সেই ছেলে দুটো সাঁতরে ওপরে উঠে পড়েছে। সাঁকো বেয়ে তারা আবার মায়ের কাছে চলে এলো এবং আগের মতো স্তন মুখে দিয়ে ঝুলতে লাগলো। ওইটুকুন ছেলে সাঁতার কাটতে পারে নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছে না বিনু। এমন বিস্ময়কর দৃশ্য সে আগে কখনো দেখেনি। চোখ বড় বড় করে সে তাকিয়ে থাকল। থাকতে থাকতে মনে পড়ল সে এখনো সাঁতারটা শিখে উঠতে পারেনি। তাড়াতাড়ি শিখিয়ে দেবার জন্য আজই যুগলকে ধরতে হবে। মেয়ে মানুষটি এবার আর ছেলেদের জলে ছুঁড়ে দিল না। বিরক্ত কটু গলায় গজগজ করতে লাগলো, খাঁ আমারে খাইয়া ঠান্ডা হ নিবংশাইরা, ফ্যাটে যে কি কাল ধরছিলাম। ছেলে দুটোর ভ্রুক্ষেপ নেই। কুকুরছানার মতন চোঁ চোঁ করে তারা দুধ খেতে লাগলো। ছেলেদের ছেড়ে আবার যুগলকে নিয়ে পড়ল মেয়ে মানুষটি। তাও পোড়াকা পাইলা জুগলা, আমারে চোখে তুই ধুল পড়া দিবি? কই তাই হইলে নামখান কই? পাখিরে খাওয়াইতে আনস মাছ? কি যে কইস টুনি বইন, কি যে কইস? মেয়ে মানুষটির নাম জানা গেল, টুনি। এই তবে যুগলের পিস্তুত বোন। বিনু অবশ্য আগেই তা আন্দাজ করেছিল। টুনি বলল, অবিয়াত মাইয়া রে, রোজ রোজ মাছ খাওন কেন? আরে ডেকরা, আরে জুগলা, তোর মনে কি আছে রে? এমন কথা যদি কইস আমি আর আসুম না তগো বাড়িত। আবি আবি ঠিকই আবি, না ইয়া কি পারবি শোনা? কেন পারম না কেন? পাখি যে তরে গুণ করছে। তরে কইছে? টুনি আগের মতনই হাসতে লাগলো, কিছু বলল না। পাখি কার নাম, কেমন করে সে যুগলকে গুণ করেছে কিছুই বুঝতে পারছিল না বিনু। এদিকে আর একটা ব্যাপার চলছিল। যুগল ঘামছিল, তার মুখ লাল হয়ে উঠেছিল, সবই ঠিক। তারই ভেতর চোরা চোখে এদিক সেদিক তাকিয়ে ব্যাকুলভাবে কাকে যেন খুঁজছিল। তার এই আড়ে আড়ে তাকানোটা টুনি লক্ষ্য করেছিল। রঙ্গ করে বলল, তালুমালু কইরা সাইড দিকে দেখোস কি? কি আবার দেখি? এ কই? কিছু না। কিছু না? নাই তো। যারে বিচরাইতে আসোস? হ্যাঁ নাই, পাখি উড়াল দিছে। নিমেষে মুখখানা অন্ধকার হয়ে গেল যুগলের। আবছা গলায় সে বলল, তার লাইগাই যেন আইসি। বুঝছি রে শ্যামরা, বুঝছি। পাখি গেছে গা শূন্য মুখখান কালা হইয়া গেল। কালা হইছে তোরে কইছে? পোলাটা কে রে যুগলা, কেমন ফুটফুটটা? কালো কালো যে ছেলেগুলো সাঁকোর ওপর বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে বড়শি বাইছিল তাদের ভেতর থেকে একজন বলল,
কি ধলা, একেরে সাহেবগুলা খান। আর একটা ছেলে বলল, পিরানটা দেখছস বেঙ্গা, 2 খান জেব আছে। টুনি তাকে ফুটফুটে বলেছে, তার ছেলেরা বলেছে সাহেবের মতন। নিজের চেহারার এমন খোলাখুলি প্রশংসায় বিনু লজ্জা পেয়ে গেল। মুখ নামিয়ে সে নখ খুঁড়তে লাগল। যুগল বলল, উনি বাবু গো পোলা। কোন বাবু গো পোলা? কলকাতার বাবু গো, হেমকর্তার নাতি। হেমকর্তার তো পোলা মাইয়া নাই, তার আবার নাতি হইল কণ্ঠনে? উনি হেমকর্তার ভাগ্নির পোলা। কলকাতা থাকে বুঝি? কইলাম তো তোরে। আইসে কবে? 3-4 দিন হইল। একলাই আইসে? না না, ওইটুকু মাইসে একলা আইতে পারে? তয় ওনার বাপ মায়ের লগে আইসে। বাপ মাই খালি আইসে নেহি? না না, 2 বইনও আইসে। থাকবো কদিন? আমি কি জানি। শোনস নাই? না। ওই রে যুগল, কি? বাবুকে পোলা নিয়ে আমাকে ঘরে আইসা বলবো? অহন না। তয় আরেকদিন নিয়ে আসুম। আনিস কিলাম, মাথা খাস? আনুম তো কইলাম। ঘরে নাইকলের লাড়ু আছে, বাবুকে পোলার নিয়ে 2টা দিমু? না। কেন রে? কলকাতার বাবুরা লাড়ু খায় না। তাহলে কি খাইতে দেয় ক দেখি? অহন্তরে কিছু দিতে হইব না। টুরির মুখ চোখের অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভারী মায়া হতে লাগলো বিনুর। একবার ইচ্ছে হলো নাড়ু চেয়েই খায়, কিন্তু লজ্জায় বলতে পারল না। ওদিকে টুনি আবার বলল, হেমকর্তার নাতি 1ম দিন আইলো, কিছু হাতে দিতে পারলাম না। রসগোল্লা পান্তুয়া আয়না রাখিস, আরেকদিন যখন নিয়ে আসুম তখন ছোটবাবুরে দিস। আননের আগে আমারে খবর দিবি কিলাম? দিমু। টুনির সব কথারই উত্তর দিচ্ছে যুগল, তবে কেমন যেন অন্য মনস্কের মতন। তার চোখ দুটো খাঁচার পাখির মতন অনবরত দিক বিদিকে ছুটোছুটি করছে। বেশ বোঝা যায় পিস্তুত বোন কিংবা তার মাগুর মাছের মতন কালো ছেলে মেয়েগুলোর জন্য বিশেষ উদ্গ্রীব নয় যুগল। আসলে যার জন্য তার এই বাড়িতে আসা, তাকে এখনো খুব সম্ভব দেখতে পায়নি। ফলে ভিতরে ভিতরে খুব অস্থির এবং চঞ্চল হয়ে উঠেছে। একটু ফাঁক পেলে যুগল বলল, অয়লো টুনি বোন। কি? জামাইরা যে দেখি না, হাটে গেছে। সুজনগঞ্জের? তোকে বাড়িটা বড় নিঝুম টুনি বোন। বড় নিজাম। তব তোর হৌরে কই? উত্তরের ভিটির ঘরে বইসা তামুক খাইতে আছে। তোর হাউরিরে তো দেখি না। বইছে পূবের ভিটির ঘরে। করে কি? কাইল রাইতে জ্বর আইছিল, কাঁথামুড়ি দিয়ে শুয়ে শুয়ে কোকাইতে আছে। ইস, কি হইল? হাউরিরে ডাক্তার দেখাইছোস? আইরে কালা মুখা জুগলা, কোয়াস কিস তুই? কি কই? একদিনে জ্বরের ডাক্তার দেখামু? আপনারই তেমন বড় মানুষ, আমাগনি তেমন সুখের শরীর। জ্বর আইসা আবার যাইবগা, তার লেগে ডাক্তার কি এর? ওষুধ কি এর? শুনালি একখান কথা যুগলা, বাপের জন্মে একখান কথা শুনলাম। কি এমন কইলাম যা বাপের জন্মে শুনস নাই? তুই চুপ যা তো শ্যামরা। মায়ের পড়ে না, বাপের পড়ে না, মাসির বুক জইলা যায়। আপন কেউ না, পিসা তো বইনার হাওড়ির লাইগা আমাকে যুগলার পরান ফাত ফাত করে। ওই রে যুগলা, ওই রে ডেকরা। কি? হাওড়ি হাওড়ি থুইয়া আসল কথা খান ক। তোর পরাণে যা আছে ক দেখিনি। যার বিহনে এই পুরী নিজাম তার কথা ক। কার বিহনে আবার এই পুরী নিজাম? পরের মুখে নামখানা শুনতে বুঝি মিঠা লাগে তো? তাহলে কই? পাখি পাখি পাখি। আমার পিছনে যদি অমন কইটা লাগস তো খিলাম জামুকা। পাখি নাই থাইকার কি করবি সোনা? আইজ বিহান বেলায় ওর বাপের লগে গেছে গা। যুগলের মুখ আরো কালো হয়ে গেল। আবছা গলায় সে বলল, বারবার ওই কথা কইলে সত্যি সত্যিই জামুগা, আর কোনোদিন আমো না। বলছে বটে, যাবার কোনো লক্ষণই কিন্তু দেখা যাচ্ছে না। এমনকি সাঁকোর বাঁশে নৌকোটা যে বেঁধে রেখেছিল যুগল, সেটাও বাঁধাই আছে, দড়িটা পর্যন্ত খোলেনি। এই সময় একটা ছেলে বলে উঠল, না গো যুগল মামা, পাখি পিসি যায় নাই, মায় তোমারে ভাটকি দিচ্ছে।
ভাটকি দেওয়া মানে মিথ্যে বলে ঠাট্টা করা। খুব নির্লিপ্ত মুখে যুগল বলল, থাউক থাউক, হেয়াতে আমার কি? আলু আমার শোনালো, কিছু বুঝি হয় না তোর? পাখি গেছে গা শুই না তো বুকখানে ঢেকির পার পারতে আসিল। বলেই গলা চড়িয়ে সে ডাকতে লাগলো, পাখি, আরে অ পাখি। কিন্তু সারা শব্দ পাওয়া গেল না। টুনি আবার ডাকলো, আলো ও স্যামরি, আয় না, লাজ সরম বর্ষার জলে ভাসাইয়া আইসা পড়ো, ফোরানের বান্ধব তোরে না দেখা গেলাম এইবার মুসা যাইব। এবারও কোনো উত্তর মিলল না। টুনি এবার তার এক ছেলেকে বলল, বেঙ্গা যা রে, পাখি বেশিটা ধরে নিয়ে আয়। সবচাইতে বড় ছেলেটা ছিপ টিপ একধারে গুটিয়ে উত্তর দিকের উঁচু ঘরখানায় চলে গেল। একটু পর ফিরে এসে বলল, পিসি আইব না? কেন আইব না কেন? চাউলের মুটকিগুলোর পিছে পলাইয়া রইছে। আলু স্যামরি, আয়, লাজে তো তুই গেলি রে দেখি। হাজার ডাকাডাকিতেও পাখি এলো না। অগত্যা হতাশ বিমর্ষ যুগল অনেকখানি গলা তুলে বলল, জায়গা টুনি বইন, জায়গা এবার সত্যি সত্যি সে নৌকোর বাঁধন খুলে ফেলল। টুনি হেসে হেসে গড়িয়ে পড়তে বলল, আর একটু জোরে চিল্লা যুগলা, যারে শোনাইতে চাস হ্যাঁ শোনে নাই। কইলাম তো তরে, আর কাউরে শুনাইতে চাই না আমি। অহন যাবি কই? হাটে। সুজনগঞ্জে? হেমকত্তায় লালমোহন সাহেব আর ওই ছোটো বাবুর বাবায় আর এক নাই আগাইয়া গেছে গা, আমরা গিয়া তাগো ধরুম। হাটে গেলে তগো জামাইয়ের লগে দেখা হইব। পাটাতনের তলা থেকে বৈঠাখানা বার করে বাইতে শুরু করল যুগল। সাঁকোর ওপর থেকে টুনি আরেকবার বলল, বাবু গো, পোলারে একদিন নিয়ে আবি। আনুম। টুনিদের উঠোন থেকে বেরিয়ে নৌকোটা বাইরের অথই অসীম জলপূর্ণ প্রান্তরে এসে পড়ল। আস্তে আস্তে নৌকো বাইছে আর পিছন ফিরে ব্যাকুল হয়ে বারবার কি দেখছে যুগল। টুনিদের বাড়ি ছাড়িয়ে খুব বেশি দূর এখনো যায়নি। হঠাৎ যুগলের হাতের বৈঠা থেমে গেল। তার চোখের তারায় আলো নাচতে লাগলো। দ্রুত ঘুরে বসে টুনিদের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে হাতছানি দিতে লাগলো যুগল। তার হাতের দিকে লক্ষ্য করতেই বিনু দেখতে পেল টুনিদের উত্তরের ভিটের ঘরখানার পিছনের দরজায় কোমরখানে ঈষৎ বাঁকিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। ওই নিশ্চয়ই পাখি। দরজার ফ্রেমের ভিতর প্রথমটা মনে হলো ছবি। কত বয়স হবে পাখির? 16-17 বেশি না। গায়ের রংখানি মাজা মাজা, চামড়া এত টান টান মসৃণ এবং চকচকে যে মনে হয় মেয়েটির সারা গায়ে প্রতিমার মতন ঘাম তেল মাখানো। হাতে পায়ে শক্ত শক্ত গড়নের মধ্যে লাবণ্য যত, তার চাইতে ঢের বেশি বলশালিতা। ঘন পালকে ঘেরা বড় বড় চোখ, তার মাঝখানে কুঁচকুঁচে কালো মণি দুটো যেন ছায়াচ্ছন্ন সরোবর। চোখ দুটি সর্বক্ষণ যেন জগতের সব কিছুর দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। মোটা ঠোঁট, সরু চিবুক, ছোট্ট কপালের ওপর থেকে ঘন চুলের ঘের শুরু হয়ে পিঠের ওপর নিবিড় মেঘের মতন সেই চুল ছড়িয়ে আছে। ছোট হলেও নাকটিতে ধারালো টান আছে। তার বাঁ ধারের পাটায় সবুজ পাথর বসানো নাকছাবি। হাতে লাল বালা আর একগোছার উপর চুড়ি, কানে কুমারী মাকড়ি। কাছাকাছি বসে সবই স্পষ্ট দেখতে পাচ্ছিল বিনু। আলাদা আলাদা করে দেখলে নাকে মুখে হাতে পায়ে হাজারটা খুঁত বার করা যাবে, কিন্তু সব মিলিয়ে তাকে ঘিরে কোথাও যেন অলৌকিকের একটুখানি ছোঁয়া আছে, যা চোখ এবং মন একসঙ্গে জুড়িয়ে দেয়। নীল ডোরা দেওয়া হলুদ শাড়ি আর খাটো লাল জামা আঁটো সাঁটো করে পরা। মেয়েটির চোখে মুখে বেশ বাসে আশ্বিনের টলমল সোনালি রোদ এসে পড়েছে, ফলে তাকে এ জগতের মানবী মনে হয় না। মেয়েটা যেখানে দাঁড়িয়ে তার ঠিক তলাতেই জল। নীলচে কাচের মতন স্বচ্ছ টলমলে জলের আরশিতে তার ছায়া কাঁপছে। সমানে হাতছানি দিয়ে যাচ্ছে যুগল, আর মেয়েটাও তার একখানি হাত বুক পর্যন্ত তুলে নেড়ে নেড়ে ইশারায় না না করে যাচ্ছে। তার ঠোঁটে চোখের তারায় সরল মধুর হাসির ছটা ঝিকমিক করছে।
যুগল হাত নেড়ে কাছে ডাকল, আসো। মেয়েটি বলল, না। নাও নিয়ে যাবো তোমার কাছে। না না, কেউ দেখা ফেলব। দেখুক না। তার কথা শেষ হতে না হতেই সেই উঁচু দরজার ভিতর থেকে জলে ঝাঁপ দিল মেয়েটা। ঝপাং করে একটা শব্দ হলো, জল ছিটকে ছড়িয়ে পড়ল চারদিকে। বিনু দেখতে পেল কখনো পানকৌড়ি মতন, কখনো লাল হলুদ অলৌকিক একটা মাছের মতন পাখনা মেলে সাঁতার কাটতে কাটতে নিমেষেই নৌকোর কাছে চলে এসেছে মেয়েটা। যুগলের চোখে যে আলো খেলছিল সেটা চকমক করতে লাগলো। মেয়েটার দিকে হাত বাড়িয়ে বলল, আসো। হাত ধরে মেয়েটা নৌকোর উপরে উঠে এলো। যুগল বলল, ইস, এক্কেরে ভিজা গেলা, নাও লইয়া কাছে গেলে তার ভিজতে হইতো না। ভিজছি, বেশ করছি, আমার মন হয়েছে তাই ভিজছি। নাও লইয়া গেলে কেউ দেখে ফেলাইলে আমি গলায় দড়ি দিতাম। মেয়েটার শাড়ি থেকে, জামা থেকে, চুল থেকে জল ঝরে ঝরে নৌকোর পাটাতন ভেসে গেল। সে ব্যস্তভাবে বলতে লাগলো, নাওটা একটু দূরে লইয়া যাও মাঝি। যুগলকে তাহলে মাঝি বলে মেয়েটা। যুগল বলল, দূরে যাবো কেন? বাড়ির থানে এই জায়গাটা দেখা যায়। দেখনের ডর? আমাকে কথা সকলে জানে। জানুক, তুমি নাওখান দূরে লইয়া যাও, নাইলে কি আমি কিলাম ফির বাড়ির জামুকা। আইসা আইসা। চারধারে পদ্মবন, শাপলা আর শালুকের অরণ্য। নৌকো বেয়ে অনেকটা দূরে চলে এলো যুগল। তারপর বলল, টুনি বইনে তখন নত কইরা ডাকলো, আইলে না কেন? আমার বুঝি শরম লাগে না? থুইয়া দাও তোমার শরম, আমি খুব গুসা হইছি। সুদাসুদি গুসা হইও না মাঝি, আমি নি মাইয়া মানুষ, তোমাকে যা সাজে মাইয়া মানুষের নিতা মানায়। যুগলকে উত্তর দিতে গিয়ে হঠাৎ বিনুর সম্বন্ধে সচেতন হলো। এতক্ষণ বিনুর কথা বুঝি তার খেয়ালই ছিল না। তাড়াতাড়ি মেয়েটাকে দেখিয়ে সে বলে উঠল, ছোটবাবু, এই হইল পাহি। মেয়েটা যে পাখি তা তো আগেই আন্দাজ করেছিল বিনু। সে এক দৃষ্টে পাখির দিকে তাকিয়ে থাকল। যুগল এবার বিনুকে দেখিয়ে পাখিকে শুধল, ইনি কে জানো? জানি। কে? তুমি যে বাড়িতে থাকো সেই বাড়ির বাবুর নাতি, কলকাতা থনে আইছে। তুমি জানলা কেমনে? উত্তরের ঘরের দরজার ফাঁক দিয়া দেখছি না। মাঝি, কও। পূজার সময় বাপে আমারে নিতে আইব। যাইবা গিয়া? নিতে আইলে থাকুম কেমনে? তয় কি? কেউ যদি জোর কইরা ধইরা রাখতো থাইক্কা যাইতাম। বিনুর অস্তিত্ব সম্পূর্ণ অগ্রাহ্য করে পাখির কানের কাছে মুখ নামালো যুগল। ফিসফিস গলায় বলল, রাখুম রাখুম, জোর কইরাই থইরা রাখুম। আবার কিছুক্ষণ চুপচাপ। তারপর পাখি প্রথম কথা বলল, মাঝি। কি? হ্যাঁ দিন তোমার টুনি বইনের যেদিন পোলা হইল, রয়ানি গীত শুনাইছিলাম, মনে আছে? আছে। কতকাল তোমার গীত শুনি না, আইজ একখান শুনতে স্বাদ লয়। শুনবা? মনে মনে সুর ভেজে যুগল শুরু করে দিল গান। গান শেষ হবার পরেও অনেকখানি দূরবিসারী পদ্মবনের ওপর তার রেশ দুলতে লাগলো। একসময় পাখি বলল, এইবার যাইগা মাঝি। আর একটু বসো। না, কতক্ষণ আইসি খেয়াল আছে? তোমরা হাটে যাইবা না? চলো, তোমায় বাড়ির দিয়ে আসি। না মাঝি, তোমার আর দিয়ে আইতে হইব না, আমি নিজেই যাইতে পারুম। বলেই সে জলে ঝাঁপ দিল। তারপর নৌকো থেকে বিনু আর যুগল দেখল পানকৌড়িও না, নীল হলুদ অলৌকিক মাছও না, স্বপ্নলোকের জলপরীর মতন পদ্মবনের ভিতর দিয়ে সাঁতার কেটে দূরে আরও আরও দূরে চলে যাচ্ছে পাখি। যতক্ষণ তাকে দেখা গেল এক দৃষ্টে বেনুরা তাকিয়ে থাকল। পদ্ম আর শাপলার বনে যতক্ষণ দেখা যায় বেনুরা তাকিয়ে থাকল। একসময় অনেক অনেক দূরে টুনিদের বাড়িটা যেদিকে দ্বীপের মতন ভেসে আছে, হলুদ বিন্দু হয়ে পাখি মিলিয়ে গেল। পাখি নেই, এই জলপূর্ণ চরাচরের কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবু যেন সে আছে। বিনুর চোখের ভিতর হলুদ জলপরীটি হয়ে অবিরাম সাঁতার কেটে চলেছে। ওধার থেকে যুগল ডাকল, ছোটবাবু। ঘোরটা কেটে গেল।
চমকে মুখ ফেরালো বিনু। পাখিকে বুঝতে নি পারলেন? না। আমার পিসাতো বইন টুনিরে দেখলেন তো? হ্যাঁ। পাখি টুনি বইনের ননদ, আপন ননদ না, ওর মাসি হাউড়ির মাইয়া। ও। পাহি এখানে থাকে না, ওগো বাড়ি ভাটির দেশে। ভাটির দেশটা কোথায়? ওই দহিনে, ওইখানে খালি জল আর মাছ। ভাটির দেশের জল আর মাছের দেশও কইতে পারেন। কত কিসিমের যে মাছ, যদিন একবার যান ছোটবাবু, ফিরতে আর মন চাইব না। বলতে বলতে উৎসাহিত হয়ে উঠল যুগল। তার চোখ চকচক করতে লাগল। গাঢ় গভীর এক স্বপ্নের ভিতর সে যেন ডুবে গেল। একটুক্ষণ নীরবতা, তারপরে যুগল আবার বলল, ভাটির দেশের কথা থাউক, এখন পাখির কথাই কই। বিনু উৎসুক চোখে তাকালো। যুগল বলল, কয়দিনের লইগা টুনি বইনের বাড়িতে বেড়াইতে আইসে পাহি। তাই বুঝি? হ, ঠিক ওই বেড়াইতে না, তবে টুনি বইনের তো বছর বছর পোলা মাইয়া হয়। এইবারও শ্রাবণ মাসে এক মাইয়া হইছে। বইনের একলা সংসার হয়ে গেল আশুস করে। এদিকে সংসার দেখে কে, রান্ধন বাড়ি করে কে, তাই ভগ্নিপতি ভাটির দেশে গিয়া পাখিরে নিয়ে আইছে। ও, এই আষাঢ় মাসে পাখি আইছে, অহন আশ্বিন মাস, 3-4 মাস এইখানে থাইকা গেল। এইবার যাইব গা, ওর বাপে আইসা নিয়া যাইব। বিনু আর কি বলবে, চুপ করে থাকল। যুগল থামেনি। বইনে খালাস হইয়া গেছে, দরকার মিটা গেছে, পরের বাড়ির মানুষে আর কয়দিন থাহে। বলতে বলতেই হঠাৎ আকাশের দিকে তাকিয়ে সে চকিত হল। ইস, বেলা তো দেখি মেলা চইরা গেছে। এতক্ষণ মনোহর এক স্বপ্নের ভিতর যেন ডুবেছিল বিনু। চমকে মুখ তুলে সেও ওপর দিকে তাকালো। পূব আকাশের খাড়া পার বেয়ে সূর্যটা অনেকখানি ওপরে উঠে এসেছে, আর দুপা এগুলেই মধ্যাকাশ। দুপুর হতে খুব বেশি বাকি নেই। যদিও আশ্বিন মাস, অকুল জলের মাঝখানে বিনুরা বসে আছে, তবু ভরদুপুরের আগের এই সময়টায় রোদে বেশ ধার এসে গেছে। গায়ে তার তাত লাগছে। জলো হাওয়া দাহ জুড়িয়ে দিতে পারছে না। তাড়াতাড়ি চোখ নামিয়ে সামনের দিকে তাকালো বিনু। যতদূর দৃষ্টি যায় একেবারে দিগন্ত পর্যন্ত অবনীমোহনদের নৌকোটার চিহ্ন নেই। দিগন্ত প্রসারী অথই চড়াচড়ে কোথায় সেটা হারিয়ে গেছে কে বলবে। সন্ত্রস্তভাবে বিনু বলল, দাদুদের নৌকোটা দেখতে পাচ্ছি না। হাটের দিকে গেছে গা। আমরা এখন কি করব? কি আর করুম, হাটে যামো। পৌঁছতে পৌঁছতে তো অনেক দেরি হয়ে যাবে। একটুও না। বাতাসের গতি দেখছেন ছোটবাবু? একটু খেয়াল করতেই বেনু বুঝতে পারল খানিক আগেও বাতাসটা ছিল ঝিরঝিরে। এই দুপুরবেলা তাকে যেন নিশিতে পেয়েছে। শাপলা বন, শালুক বন ছুঁয়ে অগাধ জলের উপর দিয়ে সাঁই সাঁই ঘোড়া ছুটিয়ে চলেছে সেটা। যুগল আবার বলল, কেমন জোর বাতাস দিছে, বাদাম খাটাইয়া দেই। দেখেন, বড় কথা গো, আগেই হাটে পৌঁছাইয়া যাবো। তুমি চীনে যেতে পারবে তো? এমন মজার কথা বুঝিবা আগে আর কখনো শোনেনি যুগল। একটুক্ষণ অবাক হয়ে বিনুর চোখের দিকে তাকিয়ে থাকল সে। তারপর বলল, কথা শোনো ছোটবাবুর, কয় কিনা সুজানগঞ্জের হাটে যাইতে পারুম না। হাসছ যে? আমি যুগল ছোটবাবু, জলের পোকা একখান। সমস্ত দিন এই জলের দেশ মাইরাইয়াই বেড়াইতে আসি। ছোটবাবুর সন্দ সুজনগঞ্জের হাট সিনা যাইতে পারুন না। আপনি এক কাম করেন, বরং কি কাপড় দিয়ে আমার চোখ বাইন্ধা দেন, দেখবেন ঠিক গেছি গা। এই পারাপারহীন অশেষ জলরাশির কোন দিকে পাড়ি দিলে সুজনগঞ্জের হাট কে জানে। সবিষয়ে বিনু বলল, বলো কি? ঠিকই কই ছোটবাবু। বলতে বলতেই সে উঠে দাঁড়ালো। এক টানে পরনের কাপড়খানা খুলে ফেলল। তলায় ছোট্ট এক ফালি নেংটি। নৌকোর মাঝখানটায় ক্ষিপ্র হাতে লগি খাড়া করে বাঁধল যুগল। তারপর কাপড় দিয়ে বাদাম খাটিয়ে হালের কাছে বৈঠা নিয়ে বসল। সঙ্গে সঙ্গে তীরের মতন জল কেটে নৌকো ছুটল। পদ্মবনের ওপর দিয়ে যাচ্ছে বিনুরা। নৌকোর তলায় সরসর শব্দ হচ্ছে। যুগল বলল, আর একখান গীত কই ছোটবাবু? যত গান জানা আছে সব একই দিনে শুনিয়ে দিতে চায় নাকি যুগল? বিনু কিছু বলবার আগেই যুগল আবার গান ধরল।
হঠাৎ করে যুগল গান থামিয়ে দিল, বলল, গীত থাক ছোটবাবু। থাকবে কেন, গাও না। না, একদিনে এত গান আপনার ভালো লাগতেছে না। না না, আমার ভালো লাগছে, তুমি গাও। না, গীতে আর মন লাগে না ছোটবাবু। তার থিকা কি অন্য কথা কই। বিনু চুপ করে রইল। একটু ভেবে নিয়ে যুগল আবার বলল, বুঝলেননি ছোটবাবু? বলো, ওই পাখির লগে বুঝলেননি? পাখির সঙ্গে কি? এইখানে এই টুনি বইনের বাড়িত আমার দেখাশোনা। ও তাই নাকি? এর আগে পাহিরে আর দেখি নাই। বিনু উত্তর দিল না। যুগল বলতেই লাগলো, পাখিরে দেখার পর থিকা পেরাই টুনি বইনের বাড়ির যাই। না গিয়ে তো থাকতে পারি না ছোটবাবু। এই নিয়ে টুনি বইন ঠাট্টা করে, তিসারা করে, আলঠায়। আলঠায় মানে পেছনে লাগে। হ্যাঁ, তা তো দেখলামই। তবু তো না গিয়া পারি না। আচ্ছা ছোটবাবু, কি বলছো? পাখিরে কেমন দেখলেন? খুব ভালো, খুব সুন্দর সাঁতার কাটতে পারে। আপনার তাহলে পছন্দ হয়েছে? প্রশ্নটার ভেতর গভীর কোনো ইঙ্গিত আছে কিনা বিনু বুঝতে পারল না। বুঝবার বয়সও তার হয়নি। তবে খানিক আগে দরজার ফ্রেমে পাখিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল যে, সেই ছবিটা এখনও তার চোখ জুড়ে আছে। যে মেয়ে গাছকোমর করে হলুদ শাড়ি পরে, লাল জামা গায়ে দেয়, নাকে যার সবুজ পাথর বসানো নাকছাবি, চোখ যার ছায়াছন্ন অতল সরোবর, যে মেয়ে হলুদ জলপরি হয়ে পদ্মবনে সাঁতার কাটে, তাকে যেন পৃথিবীর মানুষ বলে মনে হয় না। স্বপ্নের অলৌকিক মানবী হয়ে নিমেষে মুগ্ধ বিনুকে সে জয় করে নিয়েছে। ঘাড় অনেকখানি হেলিয়ে বিনু জানালো পাখিকে তার খুব পছন্দ হয়েছে। এবার যুগল মুখ তুলল। চোখ মুখে আলোর ছটা খেলে যাচ্ছে। উৎসাহে সুরে সে বলল, নিশ্চিন্ত করলেন ছোটবাবু, নিশ্চিন্ত করলেন। যুগলকে কিভাবে ভাবনাশূন্য করেছে বিনু বুঝতে পারল না। খানিক অবাক হয়ে সে তাকিয়ে থাকল। যুগল বলতে লাগলো, আপনারা কলকাতার মানুষ, আপনাকে চৌখই অন্যরকম। আপনাকে চৌখে যখন পাখিরে ভালো লাগছে তখন আমার আর চিন্তা নাই। বিনু কিছু বলল না। খানিক ইতস্তত করে যুগল আবার বলল, টুনি বইনে কি কয় জানেন? কি? পাখির লগে আমার নাকি খুব মানায়, দুইজনের নাকি খুব মিল হইব। টুনি বইনের কি ইচ্ছা জানেন ছোটবাবু? কি? কইতে শরম লাগে। কিসের লজ্জা, বলো না। টুনি বইনের ইচ্ছা পাখির লগে আমার বিয়া হোক। হোমা, তাই নাকি? পাখির বাপের নাম তো আপনি জানেন না? না, কেমন করে জানবো? হ্যাঁ তো ঠিকই, পাখিরেই এই প্রথম দেখলেন। তার বাপের সংবাদ তো দূরের কথা। পাখির বাপের নাম গোপাল দাস। টুনি বইন কইছে গোপাল দাস যখন ভাটির দেশ থেকে মায়েরে নিতে আইব তখন আমারও দেখা যাইব। তোমাকে দেখে যাবে? কেন? ছোটবাবু কিছু বোঝেন না, একেবারে পোলাপান। পোলাপান অর্থাৎ ছেলে মানুষ বলতে বিনু রেগে যাচ্ছিল। তার আগেই যুগল আবার বলল, আমার হাতে মাইয়া দিব না? আমি পোলাখান কেমন, রোজগারপাতি কেমন করি, খাওয়াইতে টাওয়াইতে পারুম কি না, এইসব দেখা শুই না বাজাইয়া নিতে হইব না? বাপ হইয়া মাইয়ারে তো আর জলে ফেলাইয়া দিতে পারে না। এখন অনেকখানি বুঝল বিনু। যুগলের ওপর তার আর রাগ থাকল না। প্রকাণ্ড মাছের মতন জল কেটে কেটে নৌকোটা ছুটে চলেছে। পালে শোঁ শোঁ বাতাস বেজে যাচ্ছে একটানা, জ্যোতিহীন। শুনতে শুনতে বিনুর মনে হতে লাগলো নিরবধি কাল বাতাস ওভাবে বেজে যাচ্ছে, আর আদিগন্ত জলের মাঝখানে বসে সেও তার বাজনা শুনে চলেছে। পদ্মবন, শালুকবন আর শাপলা বনই শুধু নয়, মাঝে মাঝে নলখাগড়ার ঝোপ, চাপ বাঁধা কচুরিপানা আর ধান ক্ষেত পড়ছে। আর পড়ছে মুত্রাবন। মুত্রার কালো কালো নিটোল ডাঁটাগুলো দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে, তাদের মাথায় থোকা থোকা সাদা ফুলের সমারোহ। এইসবের ওপর দিয়ে নৌকোটা যেন পাখা মেলে উড়ে যাচ্ছে। বাদাম খাটিয়ে দেবার পর বেশিক্ষণ লাগল না। সূর্যটা মধ্যাকাশের দেউড়িতে পা দেবার প্রায় সঙ্গে সঙ্গে বিনুরা যেখানে এসে পৌঁছল সেখানে আর ধানক্ষেত নেই।
মুত্রা বা পদ্মা, শাপলা কিংবা শালুকির সন্ধানও পাওয়া যাচ্ছে না। ধানবন, শাপলা বন পার হয়ে এখান থেকে নদী শুরু হয়েছে। নদী অবশ্য এখানে খুব চওড়া নয়, তবে গভীর, কেননা জলের রং গহীন কালো, অনেকটা মেঘের মতন। যুগলরা যেখানে, সেখান থেকে ওপারটা স্পষ্ট দেখা যায়। বড় বড় চোখ দুটি মেলে সেদিকে তাকিয়েছিল বিনু। ওপারে বিশাল উঁচু ভূখণ্ডের শিয়র দিয়ে নদীটা গেছে। জায়গাটা ঘিরে সারি সারি অগণিত নৌকো লগি পুঁতে রয়েছে। নদীর নানা দিক থেকে আরও কত নৌকো যে ওখানে চলেছে হিসেব নেই। নৌকোয় নৌকোয় জল আর দেখা যায় না। ওপার থেকে মৌচাকের গুঞ্জনের মতন একটানা ভনভনানি ভেসে আসছে, আর দেখা যাচ্ছে অসংখ্য মানুষ। ধানবন, পদ্মবন পেরিয়ে নদীতে পড়তেই বাদাম নামিয়ে ফেলেছিল যুগল। পালের কাপড়টা মালকোঁচা দিয়ে পড়তে পড়তেই বলল, ওইটা হইল সুজনগঞ্জের হাট। ও, ওটা? কাপড় পরা হয়ে গিয়েছিল। আয়েশ করে বৈঠা বাইতে বাইতে যুগল বলল, আপনি তো ভাবনায় পইরা গেছিলেন, আমি নিয়েছি না সুজনগঞ্জ আইতে পারুম। দেখেন আয়সা পড়ছি। বিনুকে স্বীকার করতেই হলো, সত্যি সত্যি যুগল পথ চিনে আসতে পেরেছে। পরক্ষণেই আর একটা কথা মনে পড়ে গেল। চিন্তিত মুখে বিনু বলল, কিন্তু কি, দাদুরা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। হাটেই আইসে, নিশ্চিন্ত থাকুন ছোটবাবু। কিন্তু বিনু নিশ্চিন্ত হতে পারল না। উদ্বিগ্ন স্বরে শুধল, কি করে খুঁজে বার করবে? দেখেন না কেমনে বিশ্রাইয়া বার করি। বলেই সে জিজ্ঞাসা করল, ছোটবাবু, আপনি নাও চেনেন? না। আসেন সিনাইয়া দেই। ওই নাওটার নাম গাছি, এইটা শালতি। তারপর কোনটা এক মাল্লাই, কোনটা দো মাল্লাই, কোনটা কোষ, কোনটা মহাজনী, ছইওয়ালা এবং ছইবিহীন নানা গড়নের নৌকোর কুলশীল গোত্রের খবর দিয়ে যেতে লাগলো যুগল। নৌকো চিনতে চিনতে মজা লেগে গেল বিনুর। উৎসুক মুখে নিজেই এক একটা অচেনা নৌকো দেখিয়ে নাম জিজ্ঞেস করতে লাগল। অবনীমোহন, হেমনাথের কথা আপাতত তার আর খেয়াল নেই। নৌকো চেনার ফাঁকে নদী পেরিয়ে একসময় হাটের তলায় এসে পড়ল যুগলরা। অন্য সব নৌকোর গা ঘেঁষে লগি পুঁতে নিজেদের নৌকোটাও বেঁধে ফেলল যুগল। আর তখনই হাটের ভনভনানি ছাপিয়ে ঢ্যার ঢ্যার করে ঢেঁড়া পেটার মতন প্রচণ্ড আওয়াজ শুনতে পাওয়া গেল। সঙ্গে সঙ্গে চকিত হয়ে উঠে দাঁড়ালো যুগল। ব্যস্তভাবে বলল, চলেন চলেন ছোটবাবু, ঢেড়া দিতে আসে। কিসের ঢেড়া? মজার ব্যাপার আছে, আসেন না। বলেই নৌকো থেকে লাফ দিয়ে ডাঙায় নামল যুগল। হাত ধরে বিনুকেও নামালো। তারপরে দুজনে ঊর্ধ্বশ্বাসে হাটের দিকে ছুটল। আপনারা শুনছিলেন কেয়া পাতার নৌকো উপন্যাসের ৫ম পর্ব। আজকের পর্ব এখানে শেষ করছি। আশা করি ভালো লেগেছে আজকের পর্বটি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।